শীতকাল তো চলেই এলো, তাই সপ্তাহের ব্যস্ততা পাশে রেখে আজ একটু নিজেদের জন্য গ্রামের বাতাস, মেঘের ছোঁয়া আর পথের গল্প নিয়ে এই ছোট্ট রবিবারের ট্রিপেই খুঁজে পেলাম অনেক বড় আনন্দ। ওয়েলকাম টু মাই ব্লগ। ট্রেন আর টোটোর হাওয়া, রাস্তার দুপাশে নতুন দৃশ্য আর পরিবারের সাথে ছোট ছোট কথোপকথন, সব মিলিয়ে তৈরি হচ্ছে আজকের দিনের গল্প। চলো দেখি কোথায় নিয়ে যায় আমাদের এই রবিবারের পথ চলা। সকালে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমি, মা, পাপা স্কুটি করে পৌঁছে গেলাম পলতা স্টেশনে। সময় তখন প্রায় 6:15। তাজা সকালের হাওয়া, ভিড়ও ছিল বেশ, তবুও নতুন দিনের ছোট্ট সফরের সেই উত্তেজনাটাই আলাদা। আমাদের সাথে আরো 8 জন ছিল, তারা আগেই এই ট্রেনে উঠে গেছিল। সোদপুর, খড়দা, ব্যারাকপুর থেকে সবাই উঠেছিল, আর শেষে আমরা পলতা থেকে উঠলাম। শান্তিপুর লোকাল ধরে আমরা পৌঁছে গেলাম শান্তিপুর স্টেশনে। স্টেশন থেকে একটু বাঁ দিকে হেঁটেই একটা ছোট্ট হোটেল, সেখানেই সকালের ব্রেকফাস্টটা সেরে নিলাম। গরম পরোটা আর তরকারি, আর তার সাথে একটা আন্টি দুধ পুলি নিয়ে এসেছিল, সেটাও খেলাম। খাওয়া শেষ করে পাশের টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে নিলাম গুপ্তিপাড়া ঘাটের পথে। টোটোর ভাড়া 25 টাকা পার হেড। রাস্তার দুপাশে সবুজ কলা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গুপ্তিপাড়ার ফেরিঘাটে। 8 টাকা পার হেড দিয়ে ঘাট পার হলাম। আর এখানে দেখছো লঞ্চে করে বড় বড় লরি আরো অন্যান্য গাড়ি এপার ওপার হয়। অন্য কোথাও এরকম হয় কিনা জানি না, বাট আমি প্রথমবার দেখছি এখানে। তারপর ঘাট ক্রস করে কিছুটা এগিয়ে আমরা টোটো পেয়ে গেলাম। তবে 3টে টোটোই আমাদের আজকের দিনের জন্য বুক করা ছিল। আগেই বলে দিই, টোটো ভাড়া পার টোটোর 700 মানে 700 করে। আমাদের টোটাল 3টে টোটো মিলে 2100 নিয়েছে। তো চলো এবার শুরু হলো আমাদের গুপ্তিপাড়ার কিছু সাইট সিন ঘুরে দেখা। প্রথমেই আমরা চলে গেছিলাম বেনালিতে অবস্থিত এই হোগলা কালী মন্দিরে। দেখে আমরা আবার টোটো করে যেতে লাগলাম। গ্রামের ক্ষেতের রাস্তার পাশ দিয়ে যেতে যেতে পৌঁছে গেলাম একটা সাধু বাবার মন্দিরে, যেটা আছে ফুলতলায়। তবে আমি সাধু বাবার নামটা ভুলে গেছি, তাই বলতে পারলাম না। এখান থেকে বেরিয়ে আমরা চলে যাচ্ছি গুপ্তিপাড়ার গুপ্ত বৃন্দাবন দেখতে। হুগলি জেলার গুপ্তিপাড়া অঞ্চলটি বহু পুরনো। স্থানীয় কিংবদন্তি অনুসারে একসময় এখানে বৃন্দাবনের মতোই শান্ত, বাদ্য, ভজনমুখর পরিবেশ ছিল। সেই জন্য লোকেরা নাম দেয় গুপ্ত বৃন্দাবন। কীর্তন, দোলযাত্রা, ঝান্ডাযাত্রা এগুলো গুপ্তিপাড়ায় খুবই বিখ্যাত। বয়সী মানুষরা বলেন, ব্রিটিশ আমলে যখন ধর্মীয় সমাবেশের মুখে পড়ে তখন গুপ্তিপাড়ায় গোপনে কীর্তন ও পুজো চলত। লাল মাটির পথে ল্যান্টার্ন হাতে গ্রামের মানুষ রাতের অন্ধকারে কীর্তন করতে যেতেন। এই গোপনে পুজো থেকেই গুপ্ত বৃন্দাবন নামটি এসেছে। আজও উৎসবের সময় এখানে ভক্তি সঙ্গীত, দোল, রথযাত্রা সবকিছু পালিত হয়। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম পরবর্তী স্থানে। এখন চলে এসেছি গুপ্তিপাড়ার দেশকালী বাড়িতে। এই জায়গাটার আলাদা একটা ইতিহাস আছে। লোককথা বলে একসময় এখানে রোগ ব্যাধি, ডাকাতি আর ভয়ঙ্কর দুঃসময়ে নেমে এসেছিল। তখন গ্রামের মানুষরা মা কালীকে দেশ রক্ষাকারিণী রূপে প্রতিষ্ঠা করেন। সেখান থেকেই নাম দেশকালী। এখানকার পুজো কিন্তু অন্যরকম। এখানে কোনো স্থায়ী মূর্তি নেই। প্রতি বছর কালী পুজোর দিন নতুন করে মাটির প্রতিমা তৈরি হয়, আর পুজোর শেষে সেই রাতেই সেই মাটিকেই ফিরিয়ে দেওয়া হয়। কারণ ওখানকার বিশ্বাস, মাটি থেকে মা, মাটিতেই ফেরা। এখানে সারা বছর কোনো মূর্তি পুজো হয় না, বরং মায়ের কাঠামোকে শাড়ি পরিয়ে সাজিয়ে পুজো করা হয়। শক্ত সাধনার এই পুজোতে মাংস, ভাত, চাল, শস্য, লোকাচার ভিত্তিক বলি দেওয়া হতো। গ্রামকে অশুভ শক্তি থেকে রক্ষা করার জন্য এসব নিয়ম। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা 1 কাপ চা খেলাম। তারপর আরো 2টো মন্দির দেখতে রওনা দিলাম। এইটা হচ্ছে গুপ্তিপাড়ার সূর্য মন্দির। এখানে সূর্যদেবকে ভোরের আলো, ফসল আর জীবনের শক্তির দেবতা হিসেবে মানা হয়। গ্রামের মানুষ আজও বিশ্বাস করে সূর্যের প্রথম আলো মানেই নতুন শুরু আর আশীর্বাদ। এর ঠিক পাশেই ছিল একটি রাধাকৃষ্ণর মন্দির, আর এখানে অনেক ছোট ছোট গোপালও আছে, দেখতে পাবে। এরপর আমরা বাদাম খেতে খেতে চলে গিয়েছিলাম পরবর্তী ঐতিহাসিক স্থানে। এটা হলো মহাপ্রভুর পদচিহ্ন বা পায়ের ছাপ। ঠিক এর পাশেই একটা মন্দিরে মহাপ্রভুকে পুজো করা হয়, কিন্তু সেখানে ফটো ভিডিও তোলা মানা ছিল, তাই যেটুকু তথ্য খানকার সেবকদের থেকে পেয়েছি সেটাই জানাচ্ছি। আসলে মহাপ্রভু কাউকে দেখা নেননি, তবে তার লেখা খুব বিখ্যাত। তখনকার দিনে বড় নৌকো তো ছিল না, তাই ছোট ডিঙি করে নদী পার হতে হতো। তিনি যেই ডিঙি পার করে আসতেন, সেই ডিঙির একটা হাল মন্দিরে সাজিয়ে পুজো হয়, আর তার লেখা কিছু পুঁথির অংশও খুঁজে পাওয়া গেছিল, সেগুলোও রাখা আছে মন্দিরে। এরপর চলে গিয়েছিলাম কালনার 108 শিব মন্দির দর্শন করতে। অ্যাকচুয়ালি একটা মজার বিষয় হলো, এই কালনাতেই আমার পাপার জন্মস্থান। বলতে গেলে এখানে আমি অনেকবারই এসেছি। এখানে 108টা আলাদা আলাদা শিবলিঙ্গের মন্দির আছে, আর ঠিক এই 108টা শিব মন্দিরের অপোজিটেই আছে কালনার রাজবাড়ি। এইটা হলো কালনার রাজবাড়ি। 18 থেকে 19 শতকে দেব পরিবারের একটা বড় কেন্দ্র ছিল এটা। কলকাতার শোভাবাজার রাজবাড়ি যাদের, তাদেরই একটা শাখা এই কালনায়।
রাজবাড়ির ভেতরে ছিল পুজোর মণ্ডপ, দেউড়িয়া, সবার জায়গা। লাল ইট, খিলান দরজা, পুরনো নবদ্বীপের স্টাইলটা পরিষ্কার বোঝা যায়। এখানে দেওয়ালে করা কারুকাজ দেখার মতো, এখনো কত সুন্দর আছে। এখন হয়তো অনেক অংশ ভেঙে গেছে, কিন্তু এই উঠোনে দাঁড়ালে সেই সময়ের পুজো আয়োজনের আবহাওয়াটা এখনো টের পাওয়া যায়। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম পাতাল গঙ্গা দেখতে। এই জায়গাটা খুবই পুরনো, লোককথায় বলে এখানে ভূগর্ভ থেকে গঙ্গার জল উঠে আসে, তাই নাম পাতাল গঙ্গা। মজার বিষয় হচ্ছে এই জল কখনোই শুকায় না, ঋতু যাই হোক না কেন। আর এখানে পাতালেশ্বর শিব পূজিত হন, আর ভক্তরা মনে করেন এই জলের স্পর্শে মন শান্ত হয় আর পাপ দূর হয়। তো যাই হোক, ঘোরাঘুরি শেষ করে লাঞ্চ করার জন্য আমরা রাধিকা হোটেলে চলে গিয়েছিলাম। গিয়ে আমরা আজ খেয়েছি চিকেন পকোড়া, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর বাকিরা আরো অন্যান্য কিছু নিয়েছিল। তারপর শেষে আইসক্রিম, ঠান্ডা হোক বা গরম আইসক্রিম খেতে আমাকে হবে। আর এখানে সব মিলিয়ে বিল 1800 মতো হয়েছিল। তারপর কালনার খুব ফেমাস একটা মিষ্টির দোকানে চলে গেলাম মিষ্টি কিনতে বাড়ির জন্য। স্পেশালি মাকা সন্দেশ এখানে খুব ফেমাস। তো খেয়ে দিয়ে আমরা কালনা স্টেশন চলে গেলাম। তারপর কাটোয়া টু শিয়ালদা লোকাল ধরে বাড়ি চলে এলাম। ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। আজকের জন্য টাটা।